বেশ কয়েকদিন বাদে আবার চলে এসেছি আপনাদের জন্য একটা ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে আপনাদের, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। শাড়ির সাথে নারীর বরাবরেরই নারীর টান প্রবল। হ্যাঁ, অ্যালিটারেশন মনে হলেও এটা কিন্তু সত্যি। আর এই শাড়ির ব্যাপ্তি এখন বাংলা তথা সারা ভারত ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। আমি হলফ করে বলতে পারি, পশ্চিমবঙ্গের প্রতি বাড়িতে গড়ে একজন অন্তত শাড়ি পরিহিতা মহিলার দেখা মিলবেই। আর আজকের গল্প সেই শাড়ি নিয়ে। তাহলে চলুন শুরু করি দ্য রাউন্ড ট্রিপসের এই নতুন ব্লগ। বেশ কয়েকদিন আগে হঠাৎ করেই ঠিক করি ফুলিয়া যাব, তাঁত শিল্পের শিল্পীদের কাজ থেকে দেখব বলে। যেমন ভাবা তেমনি কাজ। আমার এক ছোট বোনকে সাথে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম শান্তিপুর লোকালে চড়ে। প্রথম গন্তব্য ছিল হবিবপুর। প্রসঙ্গত বলে রাখি, আমার এই বোন কিন্তু প্রকৃত অর্থে শাড়ি প্রেমী এবং শাড়ি বিশারদও বটে। ওর একটা ছোট বুটিকও রয়েছে, নাম কাঁথা ও কাহিনী। হবিবপুর স্টেশনে নেমে পূর্ব দিকে এসে পায়ে হেঁটে 5 মিনিট এগুলেই পৌঁছানো যাবে তাঁতিদের গ্রামে। পাওয়ারলুম অনেকাংশে হ্যান্ডলুমের বাজার টেক ওভার করলেও এখনও এই গ্রামে তাঁতের খটাখট শব্দ কানে আসবে। স্থানীয় মানুষদের কথায় এই গ্রামের কিছু মহিলা এখনও হ্যান্ডলুম বা হাতে বোনা তাঁতের শিল্পকে বাঁচিয়ে রেখেছেন তাদের কাজের মধ্য দিয়ে। কথায় বলে, পুরনো চাল ভাতে বাড়ে। এই ক্ষেত্রেও তা সমার্থক। হাতে বোনা কাপড় হয়তো পাওয়ারলুমের স্পিডের সাথে পাল্লা দিতে পারবে না, কিন্তু হ্যান্ডলুম বা হাতে বোনা শাড়ির কোয়ালিটি অনায়াসে টেক্কা দিতে পারে পাওয়ারলুমের শাড়িকে। এই যে মেশিং এর এই যে সুতোগুলো রয়েছে, একটা টান দিলেই কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো ওইগুলি কিন্তু আসবে না। আচ্ছা, মানে হাতে বোনাটা অনেক বেশি, তুমি বলছো যে অনেক মজবুত এবং কোনো সুতো বাড়াবে না, এটা যে কোনো একটা টান লাগলে বেরিয়ে আসবে। ঠিক আছে, তো এই হলো ডিফারেন্স। বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এই ধরো যে কোনো একটা জড়িয়ে সব কিন্তু কাটা, আর ও কিন্তু কাটা নেই একটাও, বুঝলে তো? এইগুলি এইভাবে টান দিলেই চলে আসবে। আর ও যা টান, হ্যাঁ, আর ওগুলি টানলেও সুতো বাড়াবে না। ও কাপড় যতদিন চলবে ওইভাবেই থেকে যাবে। এই হলো ডিফারেন্স। হবিবপুরে এমনই কয়েকটা তাঁতি ঘরে গিয়েছিলাম আমরা, যেখানে প্রধানত বাড়ির মহিলারাই বুনছেন তাঁত। নানা সুতোর মধ্য দিয়ে ফুটে উঠছে তাদের শিল্পী সত্তা। যে কোনো শাড়ির ক্ষেত্রেই প্রথমে তৈরি হয় তার জমি, তারপর সেই জমির ওপর হাতে নানা রকমের নকশা আঁকা হয়, যাকে চলতি কথায় কুটি ওঠানো বলে। তারপর সেই নকশার ওপর সুতো দিয়ে তোলা হয় কাজ। হবিবপুর থেকে আমরা চলে গিয়েছিলাম ফুলিয়া। সেখানে রয়েছে প্রবাদ প্রতিম তাঁতশিল্পী বীরেন বসাকের শাড়ির গ্যালারি। ফুলিয়া স্টেশন থেকে টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন বীরেন বসাকের বাড়িতে। সময় লাগবে 5 থেকে 7 মিনিট। বীরেন বসাকের বাড়িতে রয়েছে শাড়ির গ্যালারি, আর তাতে রয়েছে বিপুল শাড়ির সম্ভার। সেই শাড়ির সম্ভার থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের শাড়িটি। শ্রী বীরেন বসাক পূর্ববঙ্গের মানুষ। দেশভাগের সময় চলে আসেন এদেশে এবং এদেশে এসে পূর্ববঙ্গের বাকি মানুষগুলোর মতোই
তাদেরও শুরু হয় জীবনযুদ্ধ। দাদার সাথে মাথায় শাড়ির বোঝা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেই শাড়ি বিক্রি করা দিয়ে শুরু হয় পথ চলা। তারপর নানান প্রতিকূলতার মধ্য দিয়ে তিল তিল করে তৈরি করেন মাটির তলার শক্ত জমি। আসুন তার মুখেই শুনে নিই শূন্য থেকে শুরু করে আজকের এই জায়গায় পৌঁছানোর গল্প। তো আপনার জার্নিটা আর কি প্রথম থেকে এখন অবধি। জার্নি আমার অ্যাকচুয়াল জন্ম হচ্ছে পূর্ব পাকিস্তানে 1951 16 মে। আমি ওখান থেকে বাংলাদেশ থেকে এই দেশে চলে আসি, মানে বাংলাদেশ না, ওটা তখন পাকিস্তান ছিল। ওখান থেকে চলে আসি আমি আপনার উদ্বাস্তু হয়ে এখানে চলে আসার পরে তখন 62 সন, তখন 62 সনে আমি তাঁত বোনা আরম্ভ করি। আমরা অ্যাকচুয়াল তাঁতি, আমাদের জন্মগত আমরা তাঁত বোনা, আমাদের বাপ ঠাকুরটা সবাই তাঁতের কাজই করতো। তার আগের জেনারেশন বলতে পারবো না, 2-3টে জেনারেশন বলতে পারি যে আমরা তাঁতের কাজ করছি। আজও আমরা তাঁতের কাজ করছি, তাঁত বনি। আমি তাঁত বনে প্রায় 6-7 বছর 8 বছর তাঁত বুনেছি লোকের বাড়িতে। কাজ করার পরে আমি মানে ফেরি করতে বেরোই। এখানে তাঁত ছিল, শান্তিপুর তো অনেক আগেরই তাঁত। ফুলিয়ায় কিছু লোক এসেছিল, অনেক আগে ফুলিয়া কলোনি আছে, ওইখানে কিছু লোক এসেছিল, ওনাদের কাছে আমরা তাঁত বনি। তখন আমরা তাঁত বনে এক জোড়া শাড়ি মূল্যে 5 টাকা মজুরি পাই। আমার দাদা, আমরা 4 ভাই ছিলাম, 4 ভাই ওইভাবে কাজ করতাম আর কি। 10 বছর কাজ করার পরে মনে হলো না এইভাবে আর দাঁড়ায় থাকা সম্ভব না। তখন আমি মানে কলকাতা শহরের দিকে রওনা হলাম। কলকাতা বড়বাজারে গিয়ে আমি বড়বাজারে কথা বলে জানতে পারলাম যে এইখানে কাপড় বিক্রি করতে হলে 10 দিন 15 দিন 1 মাস পরে টাকা নিতে হবে, সঙ্গে সঙ্গে টাকা হবে না। তারপরে তখন ওখানে মায়েরাই বসেছিলেন, মায়েরাই আর একজন সুবিধা ঘোষ, উনি হচ্ছেন অর্থমন্ত্রীর ওয়াইফ, শঙ্কর ঘোষের ওয়াইফ। ওনারা দুজন ছিলেন, ওনারা দুজন আমাদের বাইরে ডেকে নিয়ে গেলেন, আমাদের 2 ভাইকে ডেকে নিয়ে গিয়ে তখন বললেন যে তোমরা এটা করছো, খুব ভালো করছো, আমি তোমাদের অনেক যতটা হেল্প করার ততটা হেল্প করবো। যত আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিসার আছে, সবার কাছে তোমাকে পাঠাবো, তুমি এখান থেকে স্টার্ট করো। তখন ওখান থেকে আমরা স্টার্ট করি বেলতলা রোড থেকে। ঘুরতে তখন এত আমাদের কাস্টমার জোগাড় হয়ে গেল যে আমাদের আর একদিনে অ্যাটেন্ড করা সম্ভব না। বারাকপুর টারাকপুর সব জায়গায়, বারাসাত সব জায়গায় আমি করেছি। তারপরে ইসাপুর ওদের রাইফেল ফ্যাক্টরিতে, তারপরে ইসাপুর আপনার ঘাটপাড়ি, আপনার জুট মিল, ওইসব জুট মিল, টিটাগড় জুট মিল, এইসব চাপদানি জুট মিল, এইসব জুট মিলে আমরা শাড়ি বিক্রি করতাম সব। তখন তো বড় বড় অফিসারদের বাসা ছিল, কোয়ার্টার ছিল। সেই কোয়ার্টারে গেলে আমাদের কাছে, আমাদের দেখে, ছোট ছিলাম তো আমরা, আমাদের দেখে আমাদের খুব খুশি হতেন যে না তোমরা এরকম করো, আমরা নেবো সব। ওইখান থেকে আবার যত মানে আছে জুট মিল, সব জুট মিলে আস্তে আস্তে গেলাম, মানে সব জায়গায়। আর ঘুরতে ঘুরতে আমরা সময় পাচ্ছিলাম না। সেই সময় আমরা 2 ভাই কি করি, কলকাতা একটা ওই ইয়ের ঘর আর কি, গ্যারেজ ঘর, ওইখানে আমরা কথা বলে ওই গ্যারেজ ঘরটা আমরা ভাড়া নিয়ে থাকি। ওই গ্যারেজ ঘরে আমরা থাকি, চলে আসতে বড় গ্যারেজ ঘর, ওখানে আমরা থাকি। ওখানকার যে মালিক উনি খুব ভালোবাসতেন আমাদের, বললো যে তোমরা এখানে বসে কাজ করো, আমরা তোমাদের এই ঘরটা দেবো। এরকম ঘুরে ঘুরে তোমরা কতদিন কাজ করবে, রেগুলার বাড়ি আসা, রেগুলার কলকাতা থেকে বাড়ি আসা, যাওয়া আসা। সকাল 5টায় বেরোতাম, রাত 12টায় ফিরতাম। ট্রেন ছিল, ট্রেন এত বেশি ছিল না, ছিল। সেই ট্রেনে আসতাম, ট্রেনে যেতাম, খুব কষ্ট হতো। তারপর ওনারা বললো যে না এত দূর থেকে তোমাদের আসা যাওয়া করতে হবে না, তোমরা আমাদের এই বাসাতে তোমরা পরিষ্কার করে নাও, নিয়ে তোমার রাস্তাও আছে, সাইডটা আলাদা গলি আছে, তোমার কাস্টমার আসতে সুবিধা হবে। এমনি সবাইকে তাঁত কিনে দিলাম। সব মেয়েদের কারিগর, আমার 3000 মেয়ে কারিগর, যাদের শিখিয়েছি কেন তারা খুব
মন দিয়ে কাজ করে। ওখানে একটা মেয়ে কাজ করছে দেখবেন, ওখানে ও ওইভাবে কাজ করতে হয়। এটা জামদানি স্টাইল হচ্ছে এটা, ওটার জন্য এটা রেখেছি এখানে। আর বাইরে সব নদিয়া ডিস্ট্রিক্টে সব আমাদের তাঁতি। তখন থেকে আমাদের একজন আর্টিস্ট বোম্বে, উনি বললেন যে তোমার জামদানির উপর ধ্যান দাও। কত রকম জামদানি করা যায়, অনেক রকম করা যায়। তখন আমার একটা কাছে একটা ডিজাইনার ছিল, মারা গেছে অবশ্যই মাস 4-5 আগে। ওর ডিজাইনার ছিল, তারপরে আরো 4-5জন ডিজাইনার আমরা রেখেছি এখানে আছে আমাদের অফিস থেকে অপরপাশে। সবাই এরা ডিজাইন করছে, সব নিত্য নতুন জিনিস আমরা করছি যাদের, যেটা আমাদের ভারতবর্ষে নেই। কারণ আমি দাদাগিরি তো গিয়েছিলাম, তখন আমি বলেছি যে আমার কাছে 8 লক্ষ টাকার শাড়ি তৈরি হয়। ও তখন ওরা অবাক হয়েছিল। তারপরে অনেক লোক আমার বাড়িতে এসছে, এসে দেখেছে, দেখে বলছে না ঠিক বলেছো তুমি, আমাদের কোনো ভুল নেই। শিক্ষা হলো যে আমরা তো তাতে যাতে ভালো করে হতে পারে, এটা আমাদের আইডিয়া ছিল না। এই যে ফুলিয়ার কর্মকাণ্ড কবে শুরু হয়েছিল? 72 থেকে, কংগ্রেস পিরিয়ডে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর থেকে চলছে? চলছে। প্রথমে আপনি কতজন নিয়ে কাজ শুরু করেছিলেন যখন? তখন আমার 10 জন কারিগর, 10 জন ছিল, আর এখন সেটা গিয়ে 7000-এ পৌঁছেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে দেখলাম আপনার বিভিন্ন সার্টিফিকেট তো রয়েছে, তার মধ্যে একটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও দেখলাম। একটা শাড়ি তৈরি করেছিলাম একসঙ্গে 700 পিস। আচ্ছা, একসাথে 720 শাড়ি তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাঞ্জাবে হয়েছিল 500 পিস। তখন আমি দেখেছিলাম যে ওদের বললাম 500 পিস যদি অ্যাওয়ার্ড হয় আমরা 700 পিস করব। তো এখন আমরা 700 পিস করেছি, আপাতত এর উপর কেউ যেতে পারিনি এখনো। বলে আমাদের সঙ্গে সঙ্গে ফোন আসবে যে আপনি ওটাকে অফ করে দিন। তো এখনো অবধি ওই রেকর্ডটা আপনারই রয়েছে? আচ্ছা আচ্ছা। আর এগুলো সব বিজনেস রেকর্ড আছে। তারপরে আপনার গিনেস বুক অফ রেকর্ড, সরি ডেভেলপ, বিজনেস ডেভেলপ, ডিজাইন ডেভেলপ, এগুলো সব ওইখানে সার্টিফিকেট, এগুলো সব এদের। আচ্ছা, এগুলো তো সবই ভারত সরকারের? হ্যাঁ, ভারত সরকার সব। এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন তাহলে ছেলে প্রস্তুত? যখন নাতি আছে, নাতিকে তৈরি করব। নাতি, হ্যাঁ একদম। শূন্য থেকে শুরু করে খ্যাতির শিখরে পৌঁছানো প্রত্যেকটি মানুষের জীবন কাহিনী আমাকে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত করে। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। অদম্য মনোবল, সদিচ্ছা এবং সঠিক পথে চললে হয়তো স্বপ্ন একদিন এরকমভাবেই পূর্ণ হয়। শ্রী বীরেন বসাকি হন বা হবিবপুরের মহিলা তাঁতশিল্পীরা, যারা প্রত্যেক দিন অদম্য ইচ্ছেকে পাথেয় করে একটু একটু করে এগিয়ে চলেছেন নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে, তাদের প্রত্যেককে জানাই আমার কুর্নিশ। আজকের গল্প এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবার ফিরব কোনো এক নতুন জায়গার গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই বেড়াতে থাকুন।